আসসালামু আলাইকুম। দলিল খতিয়ান লাগবে না, শুধুমাত্র দুইটি প্রমাণ থাকলেই জমির মালিকানা আপনার থাকবে বা ভবিষ্যতেও আপনি ওই দুইটি প্রমাণ অনুযায়ী আপনার জমির মালিকানা ধরে রাখতে পারবেন। এক্ষেত্রে কোন সেই দুইটি প্রমাণ বা সেই কোন দুইটি ডকুমেন্টস, যে দুইটি প্রমাণের মাধ্যমে আপনি আপনার জমির মালিকানা চিরস্থায়ীভাবে লাভ করতে পারবেন, এমনকি ভবিষ্যতেও আপনার অনুপস্থিতিতে বা আপনার মৃত্যু পরবর্তীতে আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যুগ যুগ ধরে সেই জমির মালিকানা সঠিকভাবে ধরে রাখতে পারবে। আজকের এই ভিডিওতে মূলত এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ভিউয়ার্স, মনে রাখবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আশা করব কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন। আমরা ইতিমধ্যে সকলে অবগত আছি, এমনকি তার ফলও আমরা পাওয়া শুরু করেছি, যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উদ্দেশ্যই হচ্ছে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে যে দুর্নীতি আছে সেই দুর্নীতিতে একেবারে মূল উৎপাটন করে ফেলা, ভূমি অফিসগুলোতে যে সমস্ত আপনার দুর্নীতি পরায়ণ বা অস্বচ্ছ নীতির আড়ালে যে সমস্ত ভূমি কর্মকর্তা আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ভূমি মালিকদের সাথে দুর্নীতি করে অঢেল টাকা পয়সার মালিক হয়েছে, তারা যেন কোনোভাবে কোনো ভূমি সেবা গ্রহীতা যারা তাদের থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে না পারে বা কোনো ঘুষ কার্যক্রমের সাথে জড়িত হতে না পারে। এই সকল বিষয়ে মূলত জিরো টলারেন্স নীতি অবলম্বন করার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে চলেছে। শুধু ভূমি সেক্টর নয়, দেশের প্রত্যেকটা সেক্টর থেকেই দুর্নীতির মূল উৎপাটন করে ফেলা হবে এবং এই লক্ষ্যেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে চলছে। তবে ভূমি অফিসগুলো মূলত দুর্নীতির এক প্রকার আখড়া বলা চলে এবং এখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে মানুষের রন্ধ্রে রন্ধ্রে বা এখানে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, যার কারণেই মূলত ভূমি সেক্টরটিকে দুর্নীতির এক নম্বর সেক্টর হিসেবে অভিহিত করা হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর এফ হাসান আরিফ সাহেব, এই হাসান আরিফ সাহেবের মহতী উদ্যোগে ইতিমধ্যে ভূমি সেক্টরটিকে আধুনিকায়নের জন্য বিভিন্নভাবে ডিজিটাল পর্যায়ে নিয়ে আসার যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় ভূমি মালিকানার জন্য একটি নির্দিষ্ট লিমিট বেঁধে দেওয়া হচ্ছে। আর এই নির্দিষ্টতার ভিতরে যদি কোনো ভূমি মালিকের মালিকানার প্রমাণগুলো থাকে বা মালিকানার সনদগুলো থাকে, সেক্ষেত্রে উক্ত ভূমি মালিক তার জমির মালিকানা নিয়ে উনি চিরস্থায়ীভাবে ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে। এক্ষেত্রে এক নম্বরে যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে, যদি কোনো ভূমি মালিক পুরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই উনি যেন তেন একটি দলিল দেখালেই যে মালিকানা পেয়ে যাবে, বিষয়টি কিন্তু এরকম না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করতে চায় বা পূর্বে কোরাই সূত্রে জমির মালিকানা পেয়েছে, এক্ষেত্রে ওনার প্রমাণ হিসেবে অবশ্যই একটি শক্ত ডকুমেন্টস হিসেবে একটি দলিল ওনার থাকা লাগবে। আর সেই দলিলটি হতে হবে সাব কবলা দলিল বা বিক্রয় কবলা দলিল। অর্থাৎ ওই ব্যক্তি যদি রক্তের সম্পর্কের বাহিরে কারো থেকে জমি ক্রয় করে সেক্ষেত্রে অবশ্যই এই জমির মালিকানা প্রমাণ করার জন্য ওনার একটি সঠিক ডকুমেন্টস হিসেবে কবলা দলিল বা সাব কবলা বা বিক্রয় কবলা দলিল ওনাকে দেখাতে হবে। অনেকে আছে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সাব কবলা দলিল না করে ওনারা অনেক সময় হেবা দলিল করে বা দানপত্র দলিলগুলো করে থাকে। যদিও হেবা দলিল করতে হলে রক্ত সম্পর্কে 14টি শ্রেণী আছে, এই 14টি শ্রেণীর ভিতরে একে অন্যকে চাইলে হেবা বা দান করে দিতে পারে। এক্ষেত্রে এই 14টি শ্রেণীর বাহিরে যে যদি কেউ কাউকে হেবা করে দিতে চায় সেক্ষেত্রে সেই দলিলটি তার কার্যকারিতা হারিয়ে ফেলে বা সেই দলিলটি তার যথার্থতা হারিয়ে ফেলে, যার কারণে ওই দলিল অনুযায়ী ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যার থেকে জমি ক্রয় করেছিল তারা বা তাদের ওয়ারিশেরা যদি কোনো ঝামেলা বা কোনো ধরনের সমস্যা তৈরি না করেও থাকে, তাহলেও অদূর ভবিষ্যতে 10 বছর 15, 20, 25 বা 30 বছর পরে যে দেখা যাবে যে ওই জমির মালিকানা নিয়ে টানাপোড়েন সৃষ্টি হবে এবং পূর্বে যাদের থেকে জমি ক্রয় করা হয়েছে এমনকি তাদের পরবর্তী প্রজন্মরা যদি ওই দলিলের এগেনস্টে বা দলিল বাতিল বলে যদি ওই জমি দখল করে নেয় সেক্ষেত্রে ওনারা খুব ভালোভাবে ওই জমি দখল করে নিতে পারবে। কেননা যে ব্যক্তি বর্তমানে হেবা দলিল অনুযায়ী জমির মালিকানা ধরে রেখেছে উনি কোনোভাবে হেবা দলিল অনুযায়ী ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে না, কেননা ওনার সাথে যার থেকে জমি ক্রয় করেছেন তার মধ্যে কোনো ধরনের রক্ত সম্পর্ক নাই বা যে 14টি শ্রেণীর ভিতরে হেবা করা যায় সেই 14 শ্রেণীর ভিতরে ইনারা একে অন্যের সাথে কোনো ধরনের সম্পর্কযুক্ত নয়। তাহলে অবশ্যই যদি আপনার দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করতে হয় এবং দলিল অনুযায়ী জমির মালিকানা চিরস্থায়ীভাবে ধরে রাখতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার যেন একটি দলিল থাকলে হবে না, সেই দলিলটি হতে হবে সাব কবলা বা বিক্রয় কবলা দলিল। যদি আপনার রক্ত সম্পর্কের বাহিরে হয়ে থাকে বা হেবা হবে না এমন সম্পর্কে বাহিরে হয়, আর যদি হেবা সম্পন্ন করা যায় বা রক্ত সম্পর্কে 14টি শ্রেণীর ভিতরে হয় তাহলে আপনি এদের থেকে জমি ক্রয় করলে আপনি যদি হেবা দলিল করে থাকেন সেক্ষেত্রেও আপনার এই হেবা দলিল অনুযায়ী আপনি জমির মালিকানা ধরে রাখতে পারবেন বা ভবিষ্যতেও আপনার মালিকানা নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। কেননা এই 14টি শ্রেণীর ভিতরে এক অন্যের ভিতরে হেবা সম্পন্ন করার উদ্দেশ্যেই মূলত এই কন্ডিশনযুক্ত বা হেবা দলিল সম্পন্ন করার বিধানটি রাখা হয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে
যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে যাচাই করে দেখতে হবে যে আপনি যার থেকে জমিটি ক্রয় করছেন সেই ব্যক্তি সঠিকভাবে ওই জমির মালিকানা পেয়েছে কিনা। যদি উনি সঠিক সূত্র অনুযায়ী বা সিএস রেকর্ড থেকে এসে বা আরএস রেকর্ড পর্যন্ত মালিকানা যে ধারাবাহিকতাগুলো আছে এই ধারাবাহিকতাগুলো মেনটেন করার মাধ্যমে যদি উনি জমির মালিকানা পায় বা এমন ব্যক্তি থেকে জমি ক্রয় করে এবং সেই ব্যক্তি থেকে যদি আপনি জমি ক্রয় করে থাকেন তাহলে আপনার আর কোনো অসুবিধা হবে না। আপনার মালিকানার ভিত্তিটা স্ট্রং হয়ে গেল এবং আপনার মালিকানা অনুযায়ী আপনি যদি জমি বিক্রয় না করেন বা এওয়াজ বদল না করেন বা কোনো ধরনের বিনিময়ে যদি না যান তাহলে আপনি এই দলিল অনুযায়ী আপনার জমির মালিকানা ধরে রাখতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে যে ডকুমেন্টস আপনার থাকতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে সেই উত্তরাধিকার একটি সনদ আপনার যথার্থভাবে সবসময় আপনার কাছে রেখে দিতে হবে। আপনি যে ব্যক্তির পক্ষ থেকে উত্তরাধিকার সূত্রে মালিকানা পাচ্ছেন আপনি সেই ব্যক্তির সাথে কোন সম্পর্কযুক্ত হয়ে এই জমির মালিকানা লাভ করছেন সেটা প্রমাণ করার জন্য আপনার অবশ্যই একটি ওয়ারিশান সনদ থাকতে হবে। আর এই ওয়ারিশান সনদটি সংগ্রহ করতে হয় আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আপনি নিতে পারবেন, আর যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌরসভা যিনি মেয়র আছেন তিনার থেকে আপনি এই ওয়ারিশান সনদ সংগ্রহ করতে পারবেন। তবে মনে রাখবেন যে ওয়ারিশান সনদে কোনোভাবে আপনি ভুল তথ্য সন্নিবেশিত করে ওয়ারিশান সনদটি তৈরি করবেন না। অনেকে আসে এরকম করে থাকে যে তারা কোনো ভাইকে বা কোনো বোনকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ওয়ারিশান সনদটি ভুলভাবে তৈরি করে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে বর্তমানে আপনি ওই ভুল ওয়ারিশান সনদ অনুযায়ী জমির মালিকানা একটু বেশি লাভ করতে পারলেও অদূর ভবিষ্যতে আপনার অনুপস্থিতিতে বা আপনার উপস্থিতিতেই আপনার ওই সম্পত্তি আপনার থেকে বের হয়ে যাবে। কেননা আপনি যে ওয়ারিশকে ফাঁকি দিয়েছিলেন বা যে ওয়ারিশের নাম ওয়ারিশান সনদে ওঠাননি তার ওয়ারিশেরা যদি চায় বা তিনি যদি সচেতন হওয়ার মাধ্যমে যদি বুঝতে পারে যে তাকে ফাঁকি দেওয়া হচ্ছে তাহলে তিনি চাইলেই কিন্তু ওই সম্পত্তি উনি দখল করে নিতে পারবে, কেননা ওনার ফারাইজ অনুযায়ী ওখানে ওনার অংশ আছে। আর এই অংশ ফাঁকি দেওয়ার ক্ষমতা কারণ নেই এবং আমারও নেই আপনারও নেই। এই কারণে যখন আপনি ওয়ারিশান সনদটি তৈরি করবেন সেই ওয়ারিশান সনদটি অবশ্যই সঠিকভাবে তৈরি করবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি যেহেতু উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পাচ্ছেন তাহলে যে ব্যক্তি থেকে উত্তরাধিকার সূত্রে মালিকানা পাচ্ছেন সেই ব্যক্তির সর্বশেষ রেকর্ড অনুযায়ী যে ওনার যদি নাম থেকে থাকে তাহলে সেই সর্বশেষ রেকর্ডের খতিয়ানটা আপনি অবশ্যই সংগ্রহ করে রাখবেন। এবং আপনি যদি ওই জমি বন্টন বা দলিল বা বাটোয়ারা দলিল করে নিয়ে নিজেদের নামে যদি নামজারি না করে নেন তাহলে সর্বশেষ রেকর্ডে আপনি যার পক্ষ থেকে ওয়ারিশ হচ্ছেন সেই ব্যক্তির নামে প্রত্যেক বছর আপনার জমির খাজনা প্রদান করতে থাকবেন এবং খাজনা প্রদানের মেমো বা যে দাখিলা সেই মেমো বা দাখিলাটি আপনাদের কাছে সংগ্রহ করে রেখে দিবেন। আর পূর্বে আমি যে এক নম্বরে যে কথাটি বলেছিলাম যে ক্রয় সূত্রে জমির যদি জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে শুধু দলিল নিয়ে আপনি কিন্তু বসে থাকবেন না, ওই দলিলটি আপনি নামজারি করে নেবেন। আপনার নামজারি করার জন্য যে আপনার ভূমি সহকারী কর্মকর্তা আছে, এসিল্যান্ড অফিস আছে, আপনার উপজেলাতে আছে, সেই এসিল্যান্ড অফিসে আপনি যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে দলিলের সাথে সেই ডকুমেন্টসগুলো জমা দেওয়ার মাধ্যমে আপনি বর্তমানে ঘুষমুক্তভাবে বা দুর্নীতিমুক্তভাবে নামজারি করে নিতে পারবেন। এবং এই কারণে আপনি অনতিবিলম্বে আপনার দলিলটি আপনি নামজারি করে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন এবং দলিলটি নামজারি হয়ে গেলে সেই নামজারি খতিয়ান অনুযায়ী বা প্রস্তাবিত খতিয়ান অনুযায়ী আপনার নিকটস্থ ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে আপনি একটি হোল্ডিং খুলে নেবেন এবং হোল্ডিং খুলে নিয়ে সেখানে আপনি অবশ্যই প্রত্যেক বছর সেই খতিয়ান অনুযায়ী আপনি খাজনা প্রদান করতে থাকবেন। এই ডকুমেন্টসগুলো যদি আপনি সঠিকভাবে রেখে দিতে পারেন তাহলে আপনার জমি সারা জীবন আপনার কাছেই থাকবে, আপনার জমিনে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না। আপনার জমি অবৈধভাবে বা জোরপূর্বকভাবে বা ক্ষমতার অপব্যবহার করে কোনো ব্যক্তি চাইলে দখল করে নিতে পারবে না। আর যদি কেউ ধরনের হীনমন্যতাকর কাজের সাথে যদি জড়িত হয়ে পড়ে তাহলে আপনি কিন্তু অনতিবিলম্বে বা আপনি পদক্ষেপ গ্রহণ করলে আইনের আশ্রয় নিলে আপনার জমির মালিকানা আপনি ফিরে পাবেন। আর আপনার পরবর্তীতে আপনার ওয়ারিশ যারা আছে তারাও কিন্তু জমির মালিকানা চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবে।